কপি পুরোটা দিতে পারবো। আমরা পেয়েছি আপনার ঢাকা 18 কিছুটা আপনার ডিটেলস পাওয়া গেছে, সেগুলো আমরা আপনাদের দেবো। আর আপনার আমাদের সিরাজগঞ্জের সিরাজগঞ্জ একের যে উপনির্বাচন, সেখানে আমরা আপনাদের দিতে পারিনি, কিন্তু আমাদের যে কনভেনার আছেন পরিচালক কমিটি, তিনি আপনাদের সব ডিটেলস করবেন। আমাদের ঢাকা 18 ব্যাপারটা আমাদের আমার ডিটেলস করবেন। আমি ওভারঅল পিকচার আপনাদেরকে দিতে চাই যে আমাদের এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান যে চলমান যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্পর্কে কথা বলা এবং তার সঙ্গে নির্বাচন ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, সেই ধ্বংসটা করেছে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ইন কোলাবোরেশন উইথ গভর্নমেন্ট কিভাবে নির্বাচন ব্যবস্থাটাকে একটা পুরোপুরি প্রহসনে পরিণত করেছে, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আজকে নিজেই আপনার এই সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে প্রথম থেকেই কিন্তু আমরা বাংলাদেশের এই 2008 সালের নির্বাচনের পর থেকে আমরা বলে আসছি যে নির্বাচন কমিশনকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা একটা পুরো আমাদের প্রস্তাবগুলো একটা পুস্তিকা আকারে তৈরি করে আমরা রাষ্ট্রপতির কাছে ফুল ডেলিগেশন ম্যাডাম আমরা দিয়েছিলাম। কারণ আমরা সবসময় মনে করেছি একটা গণতান্ত্রিক দেশে একমাত্র নয়, কিছু অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, শক্তিশালী না হয় এবং সরকারের উপরে যদি তার ওই ধরনের বলা যেতে পারে যে একটা সরকারের প্রভাবে তার উঠতে থাকে, সেই ধরনের নির্বাচন কমিশন না হলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমরা সেই কারণে রাষ্ট্রপতি অমিত শাহের কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আমরা তাকে একটা প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাবগুলোর মধ্যে আমাদের খুব পরিষ্কার করে, আপনাদের কাছে অনেকের কাছে থাকতে পারে সেটা, আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত সকল রাজনৈতিক দল বসে কথা বলে, এবং তার জন্য কথা বলার পরে একটা সার্চ কমিটি করা উচিত। সেই সার্চ কমিটির মধ্য থেকে আপনার নির্বাচন কমিশনকে নির্বাচিত করা প্রয়োজন, এবং বিরোধী দল সরকারি দল সকলের সঙ্গে আলাপ করেই করা দরকার। তারা এই কাজগুলো দু একটা করেছে, মানে প্রক্রিয়া সার্চ কমিটি একটা করেছেন, এবং আপনার তারপরে সেই সার্চ কমিটির মাধ্যমে তারা লোকের নাম নিয়েছেন, কিন্তু করেছেন সম্পূর্ণভাবে তাদের দলীয় ব্যক্তিদেরকে নিয়ে তারা সেটা করেছেন। অর্থাৎ তার উদ্দেশ্যটাই হচ্ছে যে নির্বাচন কমিশনকে তার তখন থেকেই তারা তাদের মতো করে তৈরি করবেন, তৈরি করে তার নির্বাচনকে তারা নিয়ন্ত্রিত করবেন, প্রতিষ্ঠাটাকে ধ্বংস করবেন। আজকে কি হয়েছে? আজকে গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে। আপনি দেখছেন যে শুধু জাতীয় সংসদ নির্বাচনে নয়, উপনির্বাচনগুলোতে নয়, এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও তারা সম্পূর্ণভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। এবং দেখবেন যে ভোটার সংখ্যা, জনগণ যারা ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করবে, তাদের উপস্থিতি, ভোটের উপস্থিতি সবচেয়ে কম, কমতে 5% 2% এর সাথে গেছে। দ্যাট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি, যে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা, জনপ্রতিনিধিত্বমূলক আপনার একটা রাষ্ট্র নির্মাণ করা, সেই জায়গাটা কিন্তু একদম ধস নেমে গেছে পূর্বে। তার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ একজন সচেতন ভাবে তারা এই কাজটা করছে, তারা নিজেরা ক্ষমতায় থাকেন। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে 2014 সালের নির্বাচনের পূর্বেও আমরা দীর্ঘ আন্দোলন করেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আমরা আন্দোলন করেছি, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট তারা করেন, কথা দিয়েও তারা করেন। পরে নির্বাচন 2018 সালের আগেও তারা আমাদের সঙ্গে সংলাপ করেছেন, কথা বলেছেন, কিন্তু একেবারে সম্পূর্ণভাবে এটাকে বলা যেতে পারে যে বিশ্বাসঘাতকতা করে জনগণের সঙ্গে তারা কোনোটাই তারা দাবি মেনে নেন। এটা একতরফা ভাবে আগের রাত্রে নির্বাচন করে। এই যে প্রমাণিত, দেশের মানুষ তো অন্ধ নয়,
দেশের মানুষ তো ভুক্ষা নয়, তারা এগুলো দেখছে কারণ কিছু করতে পারছে না, কারণ তাদের হাতে তো আপনার সেই ক্ষমতা নেই। জনগণ তো এখন অসহায় হয়ে পড়েছে, আর তারা আজকে সরকার, আওয়ামী লীগের সরকার, অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বেআইনি ভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়, তাদের আজকে দেখা উচিত, তাদেরকে নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগের যারা নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছেন তাদের যে নির্বাচন কমিশন কাকে বলে, আজকে আমেরিকার যে নির্বাচনের যারা অথরিটি, তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। যে অবিচল থেকে তারা কিন্তু আজকে জনগণের যে রায় সেটাকে আপহরণ করেছে। দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে গণতন্ত্র ফুংশন করতে পারে। প্রতিষ্ঠান হতে হবে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ শক্তিশালী হতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ শক্তিশালী হতে হবে, প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। দুর্ভাগ্য আমাদের 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 1990 সালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, সফল হয়েছি। আর এই আওয়ামী লীগ যারা বারবার ক্ষমতায় এসে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে পরিকল্পিতভাবে এবং বোস্ট করে, অহংকার করে, এমন এমন কথা বলে যা এখনকার আমি নাম বলতে চাই না কারো, তাদেরকেও ছাড়িয়ে দেয়। এই অহংকার, এই যে আপনার আত্মম্ভরিতা, এটা গণতন্ত্রকে শেষ করে দেয়। তাদের দেখা উচিত, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন আপনারা সবাইকে আমার চেয়ে বেশি দেখেন কিভাবে আজকে আমেরিকাতে আপনার সে আত্মম্ভরিতার অবসান ঘটানো হয়েছে, জনগণ রুখে দাঁড়িয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে তারা এই একটা ভয়ঙ্কর একটা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সারা পৃথিবীর মানুষের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে একমাত্র কারণ যে কর্তৃত্ববাদিতা যে আপনার নিগড়, কর্তৃত্ববাদিতার যে চাপ, যে অসহায় একটা অবস্থা, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায় গোটা পৃথিবীর মানুষ। আজকে সেই জন্যই আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন দেওয়ার সম্ভব না। আপনারা এর পরেই দেখতে পাবেন যে সমস্ত আপনার ইনফরমেশন গুলো আপনারা পাবেন। গত রাত্রেও ঢাকায় বাড়ি বাড়ি গেছে আপনার ঢাকা উত্তরের নেতাদের বাড়িতে, শাহাবুদ্দিন আমাদের প্রেসিডেন্ট, তার বাড়িতে গিয়ে ওখানকার পুলিশ অফিসার পিস্তল ধরে তার স্ত্রীকে বলেছে যে তাকে বলবেন যে পায় না হতো তাহলে কিন্তু গুলি করে ফেলবে। ইতিমধ্যে কালকে আগে খবর পেলাম যে আপনার অফিসের যে পিয়ন তাকে নিয়ে গিয়েছিল, পরে তাকে ছেড়েছে। এই যে আপনার সিরাজগঞ্জে বাইরে হতে দেয় না বাসা থেকে ঘিরে ফেলে রেখে দিয়েছে, বাইরে হতে পারে 3 দিন আটকেছে। তারপরে বোধহয় অনেক চেষ্টা করে একটু বের হয়েছে, বের হওয়ার পরে এখন দেখতে পারে ওখানে তো সমস্যা কি, ওখানে তো আপনার মহাশক্তিশালী প্রভাবশালী প্রয়াত নাসিম সাহেবের ছেলে নির্বাচন করছে ওখানে, তারা তো ওখানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, এখন পর্যন্ত দাঁড়াতেই দেয়নি কাউকে। এনারা ছিলেন, মাঠে ছিলেন, চেষ্টা করেছেন, করে যাচ্ছেন, কিন্তু তারা সেখানে এমন ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে কেউ বিরুদ্ধে সাহস করছে। আমাদের ঢাকা আসলে একই অবস্থা চলছে পুলিশের, তারপরেও সেখানে আপনার বের হয়ে এসছে, তারা প্রচার করছে। আপনারা সবসময় দেখছেন যে হাজার হাজার মানুষ বেরিয়ে কিন্তু প্রচার করছে। আমরা অনেক আশাবাদী, কিন্তু আমরা আবার ওই আশঙ্কায় থাকি যে 18 সালের রাতের আগে যে নির্বাচন, অন্যান্য আপনার উপনির্বাচনগুলোতে যে অবস্থা, মেয়র ইলেকশনের যে ব্যবস্থা, তাতে করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে এই নির্বাচনগুলোতে ফলাফল কি হবে। তারপরে আমরা বলবো জনগণকে রুখে দেওয়াতে হবে, তাদের অধিকারের জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, আমাদের স্বাধীনতার অর্জনকে শেষ করে ফেলার বিরুদ্ধে তাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি এখন অনুরোধ করবো আমাদের ঢাকা 18 যে নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছেন আপনাদের সকলের অত্যন্ত পরিচিত
সামনে ঢাকা 18 পরিস্থিতি তুলে ধরবেন। আমি আজকে এই নির্বাচন এই সংবাদ সম্মেলনের প্রধান কারণই হচ্ছে মিডিয়া শুড রাইজ আপ। পৃথিবীতে আপনি দেখেছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে মিডিয়া, অনলি মিডিয়া, যারা কোনো কিছু করতে দেয় না, তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে। অনেক চাপের পরে কিন্তু তারা এই CNN এর উপরে কত অত্যাচার গেছে এটা আমরা সবাই জানি, পত্রিকাগুলো অত্যাচার গেছে, তারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকে মিডিয়াকে হিসেবে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা রাজনৈতিক দল আমরা চেষ্টা করছি, কাজ করছি, শত বাধা বিপত্তি নিয়ে অনেক চলছি, মামলা মোকদ্দমা, আমাদের সহকর্মীদের মৃত্যু, নেতৃত্বে অন্যায়ভাবে কারাবাস, নেতা নির্বাসিত, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি। সমস্যা তো আমাদের দেখার না, আমি কথা বারবার বলার চেষ্টা করি, দিস ক্রাইসিস নট বিএনপির ক্রাইসিস, এটা তো দেশের ক্রাইসিস, জনগণের ক্রাইসিস। আপনারা তো ওই রাষ্ট্রে বাস করতে চান যেখানে আপনাদের কোনো কথা বলতে পারবেন না, আপনাদের কোনো স্বাধীনতা থাকবে না, আপনাদের ভবিষ্যৎ বংশধররা একটা পুরোপুরিভাবে কর্তৃত্ববাদী একটা রাষ্ট্রে বাস করবে। আপনাদেরকে বেরিয়ে আসতে হলে আপনাদেরকে সকলের দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। এবং এই নির্বাচনে আমি অনুরোধ করবো যে আপনারা এই খবরগুলো প্রচার করবেন এবং আপনারাও হাল ছেড়ে দিয়েছেন, উপনির্বাচনে যেতে চান না, আমি তো লক্ষ্য করে দেখছি সেটা, কিন্তু না করলে দেখবে কে, বলবে কি? আমি জানি আপনাদের অনেক চাপ আছে, বাধা আছে, বিপত্তি আছে, তারপরে চেষ্টা করলে সবাই মিলে যে চেষ্টা না করি, এই যে 50 বছর পরে আগামী বছর আপনার স্বাধীনতার রজত জয়ন্তী, ইজ দিস দ্য কান্ট্রি উই ওয়ান্টেড ফর লিবারেটেড কান্ট্রি? আমরা কি মুক্তিতে এই জন্যই চেয়েছিলাম যেখানে আমাদের কোনো স্বাধীনতা থাকবে না, আমরা মুক্ত থাকতে পারবো না? আমি আপনাদেরকে অনুরোধ করবো যেটা আপনারা একটু দয়া করে কভার করবেন, দেখবেন, চেষ্টা করবেন। অন্তত ঢাকা 18 আপনারা দেখতে পারবেন, আপনার গাজীপুর, সিরাজগঞ্জ, গাজীপুরে দেখতে পারবেন, আপনাদের ওখানে যারা আছে আপনারা গিয়ে দেখতে পারেন। এটাকে আপনাদের একটা ধরা উচিত এই নির্বাচনগুলোকে, যে ভবিষ্যতে আমরা রাজনৈতিক দলগুলো নির্বাচনে থাকতে পারবো কি পারবো না। ধন্যবাদ আপনাদেরকে। আমি অনুরোধ করবো ঢাকা 18 সম্পর্কে যে অবস্থা, পরিস্থিতি, সেই পরিস্থিতি শুরু হয়ে যাবে। রোলে রেখেন। সাংবাদিক বন্ধুরা, আমাদের মাননীয় মহাসচিব, বিএনপির সরকার মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং প্রায় শতাধিক মামলার আসামি, যে দীর্ঘদিন জেল কেটেছেন, আমাদের মাননীয় মহাসচিব এখন অত্যন্ত সারগর্ব বক্তব্য রেখেছেন। আমার সাথে ঢাকা 18 টিমে আমাদের নির্বাচন পরিচালনা কমিটিতে আমার সাথে যিনি সমন্বয় রয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা এবং অভিজ্ঞতা ঢাকার সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম আমার সাথে রয়েছেন, পাশে পরিচয় করে দেবেন। আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। আপনারা জানেন 27 তারিখে আমাদের প্রার্থীর গণসংযোগ ছিল 38 নম্বর ওয়ার্ডে। সেখানে আমরা দেখলাম আমাদের প্রার্থী যেখানে গণসংযোগের কর্মসূচি দিয়েছে সেখানে রাত 2টার সময় মঞ্চ করে পরের দিন সেখানে পর্যটনের লাঠি সোঠা এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে বসেছিল এবং সেখানে আমরা রিটার্নিং অফিসারকে বলেছি আমি নিজে কোনো ব্যবস্থা নেয়নি। 50 নম্বর ওয়ার্ডে জয়নাল মার্কেটের সামনে থেকে কর্মসূচির আগেই সেখানে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লাঠি সোঠা নিয়ে অবস্থান নেয়। সেখানে পথে যাওয়া হয়নি, ওরা আমাদের প্রার্থী অন্য জায়গায় করেছে। সেখানে রিটার্নিং অফিসারকে আমি নিজে টেলিফোন করেছি, লিখিত দিয়েছি, কোনো পদক্ষেপ নেওয়া হয়। এরপরে 28 তারিখে প্রতিদিনের রিপোর্ট আমাদের
28 তারিখে একই অবস্থা আমাদের প্রার্থী যেখানে যাবে এসএম জাহাঙ্গীর, সেখানেও একই অবস্থা করেছে। এটা করার পরে আমাদের টিম 28 তারিখে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সাথে দেখা আমাদের সমন্বয়ক যারা আব্দুল সালামের নেতৃত্বে গিয়েছিলেন। সেখানে বলেছিলেন যে আমরা পদক্ষেপ নেব, যার যার প্রোগ্রাম শেষে করবে এবং ওয়ার্ডগুলো আমরা ভাগ করে দেবো। সেটাও কোনো পদক্ষেপ নেননি পরবর্তীতে। 29 তারিখই আবার আক্রমণ হয়েছে। তারপরেও আমরা গণসংযোগ চালানোর চেষ্টা করেছি। ঠিক 29 তারিখে এই ঘটনা ঘটেছে। 28 তারিখে দেখা করার পরও প্রধান নির্বাচন কমিশনের 31 তারিখে একই ঘটনা ঘটেছে এবং আওয়ামী প্রার্থী রঙিন ছবি নিয়ে, রঙিন ব্যানার নিয়ে সেখানে তারা নির্বাচন প্রচারণা করছে এবং সেখানে সব ধরনের ব্যানার টানিয়েছে। আমরা রিটার্নিং অফিসারকে বলেছি, সেই ব্যানার এখনো আছে, এখনো নামানো হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 31 তারিখে একই ঘটনা ঘটেছে। 31 তারিখে জাহাঙ্গীর হোসেনের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করেছে। এটা আমরা প্রধান নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট থানাকে আমরা অবহিত করেছি, কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। বরং প্রায় 16টি মোটরসাইকেল নিয়ে পুলিশ সিভিলে অস্ত্র উঁচিয়ে বাসার সামনে দিয়ে মহড়া দিয়েছে এবং সেখানে তারা এমনভাবে মহড়া দিয়েছে, ভয় ভীতি দেখিয়েছে। রাত 8টার সময় এই ঘটনা ঘটেছে। আমাদের ব্যারিস্টার মাহমুদুল খোকন ছিল, ব্যারিস্টার অসীম ছিল, তখন গিয়ে তারা বলবো বাড়ি রেট দিয়েছে। জাহাঙ্গীরের বাসা মানে আমাদের ক্যান্ডিডেটের বাসার পাশের বাসা, তার মামার বাসা, সেখানে রেট দিয়ে এখানে কোনো কিছু আছে কিনা, লোকজন আছে কিনা, এভাবে। তখন ব্যারিস্টার মাহমুদুল খোকন এবং ব্যারিস্টার অসীম সেখানে গিয়ে বলছে যে আপনাদের সার্চ ওয়ারেন্ট কি জন্য এসেছে, কেন এসেছে, জবাব দিতে পারবে, পরে বেরিয়ে এই ধরনের মানে তারা প্রতিদিনই করছে। 1 তারিখে তারা মাইকিং করছে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করার কথা ছিল। নির্ধারিত 14টি ওয়ার্ডে 14টি নির্বাচনী অফিস থাকবে, সেই অফিস থেকে মাইকিং করবে। কিন্তু তারা পুরো ঢাকা শহরে মানে 18 যে নির্বাচনী এরিয়া, সেই এরিয়ার মধ্যে তারা সেটা করছে। কোনো নিয়ম বিধি তারা মানছে না। আমরা নির্বাচন কমিশনকে বলার পরও কোনো পদক্ষেপ সেখানে নেননি। এর পরবর্তীতে আপনার 31 তারিখে একই অবস্থা। সেখানে সন্ত্রাসী ক্যাডাররা নির্বাচনী গণসংযোগে আমাদের বাধা প্রদান করে। তখন রিটার্নিং অফিসারকে বলার পরে আমি নিজে বলেছি সাদ্দাম সাহেবকে, উনি বললেন যে ম্যাজিস্ট্রেটকে জানান, ম্যাজিস্ট্রেট দায়িত্ব প্রাপ্ত আছে। ম্যাজিস্ট্রেটকে জানানোর পরে বললো যে আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আমি কোথায় সভা হবে, কোথায় সবাই নিরাপত্তা দিতে হবে, সেটা আমার দায়িত্ব না, সরাসরি বললাম। এই তারপর 37 নম্বর ওয়ার্ডে 2 তারিখ একই ঘটনা ঘটিয়েছে। সেখানেও ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে কোনো দায়িত্ব নেননি। 37 নম্বর ওয়ার্ডে যে ম্যাজিস্ট্রেট দায়িত্ব রয়েছে সেটা ব্যবস্থা নেননি। 52 নম্বর ওয়ার্ডে যিনি দায়িত্ব রয়েছেন তিনি বলছেন এটা আমার কাজ নয়। তারপর 4 তারিখে আমরা উত্তরখান মাজার থেকে মিছিল গণসংযোগ শুরু করার কথা, সেখানেও তারা করতে দেননি এবং রিটার্নিং অফিসারকে বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। 4 তারিখে সর্বশেষ আমি সহ আমাদের টিম আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে যাই এবং সেখানে আমরা টোটাল জিনিসগুলি তুলে ধরি। উনি বলেছেন আমরা ব্যবস্থা নেব। এমনও করেছি আইন শৃঙ্খলা কমিটির সাথে দক্ষিণখান ওসির মিটিং ছিল, আইন শৃঙ্খলা কমিটির মিটিং। দক্ষিণখান তার ওসি সাহেব আমাদের ক্যান্ডিডেট জাহাঙ্গীর সাহেবকে আগের রাতে বললেন যে আমার তো আগামীকাল আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আপনি আগামীকাল প্রোগ্রামটা করেন না, গণসংযোগটা করেন না, পরের দিন করেন। এটা বলার পরে আমাদের প্রার্থী তাকে সম্মান দিয়ে বলেছে, ওই সাহেব আপনি বলেছেন আপনার সম্মানে আমি আগামীকাল করবো না, কবে করবো প্রোগ্রামটা, কোনো পরশুদিন করবো, পরশুদিন আপনি করেন, আমি আপনাকে সব প্রোটেকশন দেবো। পরশুদিন প্রোগ্রাম করবে, আইন শৃঙ্খলা মিটিং শেষ, আগের রাতে ওসি সাহেব বললো এখানে হাবিব হাসান প্রোগ্রাম দিয়ে দিয়েছে, আমার পক্ষে সম্ভব না আপনাকে প্রোটেকশন দেওয়া, অথবা আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। ওসি সাহেব নিজে জাহাঙ্গীর সাহেবকে বলে প্রোগ্রাম পিছিয়ে নেওয়ার পরেও পরের দিন প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। ওসি সাহেব অপারগতা প্রকাশ করছে যে আমার পক্ষে সম্ভব না। এইভাবে তারা করছে। আমরা যখন প্রধান নির্বাচন কমিশনের কাছে গেলাম, আমরা একটা বক্তব্য রেখেছি যে আপনি সাংবিধানিক ভাবে পদে রয়েছেন এবং আপনার কমিশনার, যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন, আমি নিজে বলেছি, আমার সাথে আমাদের সমন্বয়ক সাহেব ছিলেন, আমাদের টিম আরো
শপথ নিয়ে তাহলে আপনি জায়গা থেকে আপনি সরে দাঁড়ান। আপনি সেটাও না পারেন, নির্বাচনটা বন্ধ করে দিয়ে সরে দাঁড়ান, এভাবে নির্বাচন চলতে পারে না। প্রোগ্রাম হবে, প্রোগ্রাম আওয়ামী প্রার্থী এক জায়গায় করবে, বিএনপি প্রার্থী আরেক জায়গায় করবে, কিন্তু যেখানে বিএনপি প্রার্থী প্রোগ্রাম দিচ্ছে সেখানেই বাধা প্রদান করছে। এভাবে নির্বাচনটা চলছে। গতকাল আমাদের দক্ষিণখান থানা বিএনপির প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাগর তার বাড়িতে গিয়ে তাকে পাইনি, তার ওয়াইফকে, যেটা আমার মাননীয় মহাসচিব বললেন, অস্ত্র উঁচিয়ে ধরেছে, তাকে গুলি মেরে ফেলবো এলাকা ছাড়া। এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখন আমি বলতে গেলে অনেক বলতে হবে। এই যে প্রধান নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত গত 8 তারিখে নিজেদের ক্যাম্প নিজেরা করিয়ে 8 তারিখে একটা মামলা রুজু করেছে। সেই মামলাটার মধ্যে 235 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েক শত দিয়ে বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে। এই যে মামলাটা আওয়ামী লীগের নির্বাচন অফিস জ্বালাবে বিএনপি, এটা কেউ বিশ্বাস করে? একজন আছে এইভাবে মামলা দিয়ে দিচ্ছে এবং একটা না গতকাল একটা মামলা দিয়েছে, সে কাগজটা এখন আমরা পাইনি। আগামী দল হয়তো একটা মামলা দিলে এইভাবে তারা মামলা দিয়ে গ্রাম ছাড়া করতে যাচ্ছে, বাড়ি ছাড়া করতে যাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বলছে সিভিলে গিয়ে প্রত্যেকদিন রাতে গ্রাম ছাড়ো, বাড়ি ছাড়ো, 12 তারিখের পরে নির্বাচন শেষ হবে তারপরে। এইভাবে আজকে যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আজকে যে ব্যবস্থা তারা করেছে, আজকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, হয়তোবা 12 তারিখের নির্বাচনের পরে যদি নির্বাচনের জনগণ ভুলিতে না পারে, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে হয়তোবা এখান থেকেই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জনগণ। আমি আর বক্তব্য দিয়ে আমাদের মাননীয় মহাসচিব আছেন, তিনি কথা বলবেন, তিনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এবার আপনার আমাদের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং আমি সিরাজগঞ্জে গাজীপুরের এই আসনের প্রতিনিধিত্ব সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, এখানে উপস্থিত আমার পার্টি বিএনপির সংগ্রামী মহাসচিব, আমার প্রিয় নেতা জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার বাম পাশে বিএনপির মুখপাত্র, বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের আবু সালেম মহম্মদ, এখানে আমার বাম পাশে সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু এবং আমার আমন ভাই এবং সালাম ভাই উপস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমার মহাসচিব আপনাদেরকে বিস্তারিত বলেছেন। আমি আপনারা জানেন যে মোবাইল আছে, ফোনের কারণে শুরু থেকে অবগত আছে যে সিরাজগঞ্জ 1 অর্থাৎ গাজীপুর আমাদের রাজশাহী বিভাগে 39টা সিট রয়েছে। তার মধ্যে এই গাজীপুর সিটটা ইতিপূর্বে আমরা 38টা 37টা সিট জয়লাভ করেছি, কিন্তু এই গাজীপুর সিটটা সবসময় একটা সন্ত্রাসী নগর বা সন্ত্রাসী এলাকা হিসাবে চিহ্নিত, এটা আপনারা অবগত আছেন। এবং সবচেয়ে আপনারা জানেন যে সম্প্রতিকালে আমরা কাউকে অসম্মান করে বলতে চাই না, আমরা একসঙ্গে জেলে ছিলাম দীর্ঘ 2 বছর, একই যেখানে একই সঙ্গে ছিলাম, উনি সকলকে মারা গিয়েছেন। এবং আপনারা জানেন মৃত্যুর আগে এবং পরবর্তীতে ওনাকে নিয়ে সারা পৃথিবীতে মিডিয়া, আপনারা যারা মিডিয়ার ভাই বোনেরা আছেন, আমেরিকায় শত শত কোটি টাকার বিল্ডিং, মার্কেট, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক,
উপনির্বাচনকে কেন্দ্র করে যখন উনি মারা গেলেন, এই উপনির্বাচনের স্বাভাবিক কারণে এর বিরূপ প্রতিক্রিয়া গাজীপুরে পড়েছে। গাজীপুর সিরাজগঞ্জের এক নম্বর আসন। এই আসনে মানুষ আশা করেছিল যে অন্তত পক্ষে এবার তারা সঠিক সিদ্ধান্ত নেবে। প্রিয় ভাই আমার, গত 23 তারিখ 23/10/2020 আমাদের প্রার্থী প্রথম যখন তার নিজের বাড়ি গাজীপুরে সিরাজগঞ্জ থেকে যখন উনি দিয়েছেন এবং তাকে 3 দিন যাবত তার বাড়িতে আটকে রেখে ছাত্রলীগ যুবলীগ তার বাড়ি থেকে বের হতে দেয় নাই এবং বিএনপির নেতাকর্মী যারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রত্যেকটা নেতাকর্মী মোটরসাইকেল ভেঙে দিয়েছেন এবং প্রত্যেকটা নেতাকর্মীকে মারধর করেছেন। এই খবর শোনার পরে আমার সদস্য সচিব আমাকে জানানোর পর আমি তখন ঢাকায় ছিলাম। সেদিন আমরা মহাসচিবকে জানানোর পর মহাসচিব পার্টির আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের আব্দুল সালাম সাহেব, আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, পিএসসির কাছে যাই এবং এই অভিযোগ আকারে তাকে আমরা জানাই যে আমার প্রার্থী এখন পর্যন্ত ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তাকে আটকে রাখা হচ্ছে। এই খবর পাওয়ার পর ওনারা পদক্ষেপ নিয়েছে এবং পরবর্তীতে তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আপনারা জানেন যে আমি যেহেতু এই এলাকার দায়িত্ব রয়েছে, আমি যথারীতি সেখানে গিয়েছি এবং সেখানে আমার প্রার্থীকে নিয়ে আমরা গাজীপুর এলাকায় যেদিন আমরা কর্মসূচি দিয়েছিলাম সোমবাড়ি একটা এলাকা ইউনিয়ন, সেই সোমবাড়ি ইউনিয়নের বাজারে মাদ্রাসা মাঠে একটা সমাবেশ ছিল এবং এই সমাবেশটা সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্ব আছে বিভাগে ওনাদের সাথে আলোচনা করে আমার সদস্য সচিব সেখানে প্রোগ্রাম দিয়েছে। সেখানে আমি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবো, প্রার্থী সেখানে উপস্থিত থাকবে এবং সেভাবে প্রচারণা চলছিল। ঠিক যেদিন আমরা ওখানে মিটিং এর জন্য যাব সেদিন সকাল থেকে আওয়ামী লীগের লোকজন ওই মাদ্রাসা মাঠে তাদের মাইক লাগিয়ে অর্থাৎ আমাদের মঞ্চ দখল করে তারা মিটিং শুরু করে। তারপরেও আমরা সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে আমার প্রার্থী এবং আমরা সবাই মিলে যখন সেই জায়গায় উপস্থিত হলাম, প্রশাসনকে আমরা জানালাম, প্রশাসনদের বললো যে ঠিক আছে আপনারা চলুন দেখি। তারপর আমরা যখন রওনা হয়েছে সনবাড়ি মাদ্রাসার সামনে যখন উপস্থিত হব, ঠিক এই মুহূর্তে দেখি শত শত লাঠি নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য ফিরে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ, সিরাজগঞ্জের পুলিশ ওসি কর্মকর্তারা সঙ্গে সঙ্গে প্রায় 150 পুলিশ উপস্থিত হয়। সাংবাদিকরা আপনারা অনেক সাংবাদিক সেদিন ছিলেন, নিউজ 24, এসএটিভি, এটিএন, অনেকেই সেই দৃশ্য তারা ধারণ করেছে এবং উপস্থিত ছিলেন। এবং যখন পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের দিকে আক্রমণ করার জন্য ছুটে আসে। এই প্রতিকূল অবস্থার মধ্যে পরবর্তীতে আমরা ক্ষমা এবং সমাবেশ না করে আমাদের অনেকের গাড়ি ভাঙচুর করেছে এবং আপনারা যদি চান সে ভিডিও আমার কাছে আছে তারা কিভাবে আক্রমণ করেছে এবং অনেক চ্যানেলে আমি জানি না এটা কেন দেখায়নি, কেন এটা দেখানো হয় তাও জানি না। আপনারা চাইলে আমার ভিডিও আমার মোবাইলে রাখা আছে, সেটা আমি আপনাদেরকে দিতে পারি। তো আমার সাংবাদিক ভাইরা, আমার পূর্ববর্তী বক্তা, আমার পার্টির মহাসচিব আপনাদেরকে বিস্তারিত বলেছে। যেহেতু আমার সুযোগ হয়েছিল এই শুধু গাজীপুরে না, আমি যদি একটু আমার মহাসচিব পারমিশন দেয়, এই কয়েকদিন আগে আপনারা জানেন রানীনগর আপনার ইলেকশন, আপনারা এও জানেন যে সেখানে হরতাল পালিত হয়েছে। রানীনগর আত্রায়ের লোক সেখানে হরতাল পালন করেছে। আমি উপস্থিত, আমি রানীনগর হয়ে আত্রাইতে যাব। রানীনগর উপরতে আমাকে আত্রাই নির্বাচনী এলাকায় থানা যেতে হয়, হেডকোয়ার্টার যেতে হয়। রানীনগর ওসি আমাকে বললেন স্যার আপনি রাস্তায় যাবেন না। কেন যাবো না? এই রাস্তায় গেলে আপনার উপর হামলা হবে। আমি রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আত্রাইতে গিয়েছি। আত্রাইতে গিয়ে যখন আমি পৌঁছানোর আগেই শুনি যে আমাদের নেতা কর্মীদের নামে মামলা হয়ে গেছে। কি মামলা? আওয়ামী লীগের অফিস পুরানো মামলা। আর আপনারা বলেন যে বিএনপি গত 12 বছর যাবত রাষ্ট্রীয় ক্ষমতা নাই, আমরা আওয়ামী লীগের অফিস পুরানোর মতো অবস্থা কি আমাদের আছে? আপনাদের প্রশ্ন। আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছি। আপনারা জানেন যে কি প্রতিকূল অবস্থার মধ্যে আমরা আছি, কি প্রতিকূল অবস্থা ইলেকশন করছি।
মামলা প্রায় 200-300 লোকের নামে মামলা দিয়ে দিয়েছে। এই অবস্থায় আমি ওখানে নির্বাচন সভা করলাম, সভা চলা অবস্থায় আমি মিটিং করছি, মিটিং শেষ করার আগে আওয়ামী লীগের লোকরা সেই সমাবেশের আগে স্লোগান দিতে দেওয়া করে, সেটা করে সেখানে আমাদের সাংগঠনিক শক্তিশালী ছিল এবং লোকাল প্রার্থী ছিল, যার কারণে তারা সেখানে সুবিধা করতে পারে নাই। আমি মিটিং করে চলে আসছি রানীনগর, নওগাঁ। আসার পরে শুনি যে আমাদের অফিসের উপর আক্রমণ, এবং আপনাদের মানে কষ্ট লাগছে যে আগের দিন রাত্রি থেকে বিএনপির যত নেতা, কারণ ইভিএম সিস্টেম ছিল ওখানে, আপনারা জানেন ইভিএম সিস্টেমে কি, মানে অর্থাৎ ভোটারকে যেতেই হবে, যত আমাদের বিএনপির সমর্থক আছে, যত ভোটার আছে তাদের বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রাম, তো জানেন যে এখানে শহরে যেরকম মানে অনেক সমস্যা আছে, কিন্তু গ্রামে একটা গ্রামের উদ্দেশ্য, এই গ্রামে কি বিএনপির ভোট বেশি, এই গ্রামে আওয়ামী লীগের ভোট বেশি, এই গ্রামের বিএনপির সমর্থক বেশি, স্বাভাবিকভাবে তারা প্রতিটা মোড়ে মোড়ে গিয়ে তারা ব্যারিকেড দিয়েছে, কোনো বিএনপির ভোটার জন্য ভোট দিতে এজেন্টদেরকে বের করে দিচ্ছে। ঠিক একই অবস্থা এই কাজে বসছে। এখন তারা হুমকি দিচ্ছে, এবং সবচেয়ে কষ্ট হচ্ছে এটাই যে আমাদের ভোট কেন্দ্রে ভোটার যাবে, রেজাল্ট কি হবে সেটা পরে কথা। আপনারা জানেন যে রেজাল্ট কি হবে এটা সবাই জানি আমরা, কিন্তু আমরা চাই এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখুক, সংবিধান রক্ষা হোক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পাক। আর এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে যাওয়া। আমরা জানার পরে নির্বাচনে যাচ্ছি, কিন্তু আমাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়াই হচ্ছে না। এজেন্টদেরকে অলরেডি হুমকি দেওয়া শুরু করেছে। আমরা এজেন্ট কিভাবে দেবো? এজেন্ট দিব, লিস্ট নিয়ে নিয়ে তাদের বাড়ি থেকে আক্রমণ, যারা ভোটার ভোট দেবে তাদের বাড়িতে হুমকি। এই প্রতিকূল অবস্থার মধ্যে আমরা আছি। এই অভিযোগ আপনাদের জানানো, আপনারা মিডিয়ার মানুষ, কারণ আমার মহাসচিব বলেছে আপনাদের কাছে অনুরোধ থাকে, সারা পৃথিবী এখন আপনাদের দিকে তাকিয়েছে, বাংলাদেশের মানুষ তাকিয়েছে। আজকে এই গণতন্ত্র রক্ষার জন্য আপনারা ভূমিকা পালন করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের আহ্বান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা শুনলে জানেন আমরা মূল কথাটা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশনের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নেই, ধ্বংস হয়ে গেছে। এখানে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা, এখানে প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা, সম্পূর্ণ 100%। কোন চাকরি হয় না ডিএনএ টেস্ট না করে, অর্থাৎ রিটেনে পাস করলো, ইন্টারভিউতে পাস করে গেল, তারপরে আমরা তার ইন্টারোগেশন হয়, ডিএনএ টেস্ট, অর্থাৎ যে বিএনপির কোনো বন্ধ থাকলে তার আর চাকরি হবে না। গত পরশু আমার কাছে আমার এলাকার এক ছাত্র, ভালো ছাত্র, অনার্স মাস্টার্স পাস করে সে আপনার বিএসএস পরীক্ষা দিয়েছিল, কোয়ালিফাইড এন্ড রিজেক্ট, এবং তার ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে সে ভালো করেছে। তারপরে যখন আপনার ইনকোয়ারিতে গেছে, সব এখন তো এনএসআই সব তথ্য নেয় যে সে তার চাচা বিএনপি করেন, সেই জন্য তার চাকরি হয়নি, and that is being happening now অন্যান্য সব জায়গায়। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একই ঘটনা এখন প্রযোজ্য হচ্ছে। This is the worst unwanted unfortunate incident. এখন আমাদের কথা খুব পরিষ্কার, আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি, এই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের, আমরা সবাই জানি যে আমাদের 35 লক্ষ লোক আসামি, 1 লক্ষর উপরে আমাদের মামলা, আমাদের বহু মানুষ, নেতা তারা খুন হয়ে গেছে, তারা ফিরে আসে, খুন হয়ে গেছে, চলে গেছে। এত কিছুকে ত্যাগ, সবকিছু গণতন্ত্রের জন্য। ওই রাষ্ট্র ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থা আমরা চাই। এটাই আমাদের একমাত্র, এই যে আপনার স্বাধীনতার আগে থেকে কিন্তু লড়াই, অনেক আগে থেকে সেই লড়াই আমরা করছি, কিন্তু শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। এই জন্য আমার আহ্বান থাকবে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকল মানুষের এখন এই গণতন্ত্রের জন্য তাদের এগিয়ে আসা দরকার, এবং এক কণ্ঠে আওয়াজ করা দরকার যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। আমার যে ভোটের অধিকার, আমার যে সংগঠন করার অধিকার, আমার যে কথা বলার অধিকার, এই অধিকারগুলো আমাকে ফিরিয়ে দাও, তাই চাই। আর আপনাদেরকে কি বলবো, একটু আগে আমাকে সারা বলছিল যে অলরেডি কয়েকটা চ্যানেল, কয়েকটা আপনার মিডিয়া, তারা
রাষ্ট্রের নির্বাচনে মিথ্যা কথা বলার জন্য তারা একজন প্রেসিডেন্টকে তারা আপনার বলবেন। দিস ইজ ডেমোক্রেসি। আর এখানে তো মিথ্যা হচ্ছে আপনার পুরোপুরি এটা গো দিতে এটাই যেন আপনার নিয়ম হয়ে গেছে। একজন তো সারাদিন ধরে আপনার এই একটা সময় আছে যখন শুধু এই কথা মিথ্যা বলতে থাকে এবং বিএনপি কে আপনার আক্রমণ করতে থাকেন। কত ভালো বলেছে যে অন্ধকারে থাকতে থাকতে কি আমরা আপনার আমাদের সংস্কৃতি অন্যরকম হয়ে গেছে। অন্ধকারে আপনারা আছেন, দেখতে পাচ্ছেন না আপনার চারদিকে কি অবস্থা, মানুষের মধ্যে কি চলছে, তার চোখের ভাষা আপনারা পড়তে পারছেন না, দেয়ালের লিখন দেখতে পাচ্ছেন না। আপনারা সেই অন্ধকার গহ্বরের মধ্যে বাস করছেন। তো সেই সাথে দেশকেও টেনে নিয়ে গেছেন, জাতিকে টেনে নিয়ে গেছেন এই গহ্বর থেকে। আমরা এখন আরো স্বপ্ন দেখাচ্ছি, আমরা আরো সেই সূর্য দেখাতে, সূর্যের আলো দেখাতে। আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। আমার আহ্বান থাকবে এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটা নিরপেক্ষ সরকার তৈরি করে সেই নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর এই উপনির্বাচনগুলোতে এখনো সময় আছে, দুদিন। নির্বাচন কমিশন যদি ঘুরে দাঁড়াতে পারে এভাবে প্রসঙ্গত আপনার একেবারেই আপনার নখদন্তহীন একটা প্রাণী হয়ে বেঁচে থাকার তো কোনো মানে হয় না। ইট ইজ বেটার যে তারা পদত্যাগ করবেন, ওটা তাদের জন্য সম্মানজনক। ধন্যবাদ। I think any question? Yes. প্রশ্ন আছে। এটা হচ্ছে 2018 সালের নির্বাচনটা কেমন হয়েছে, কি হয়েছে, এটা সমগ্র বিশ্ববাসী জানে, বাংলাদেশের মানুষ জানে, আপনারা প্রতি মুহূর্তেই বলছেন। তারপরে এই নির্বাচন কমিশন তো প্রায় মেয়াদের শেষ প্রান্তে চলে আসছে। এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা বাই ইলেকশন গুলোতে গেছেন, আপনারা সিটি কর্পোরেশন ইলেকশন গুলোতে গেছেন এবং নির্বাচনের চরিত্র কিন্তু একটু বদলায়, বরং আরো খারাপ হচ্ছে। আপনারা প্রতিবারই একই কথা বলেন যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনারা এই নির্বাচনগুলোতে পার্টিসিপেট করেন। আপনার বক্তব্যের শুরুতে আপনি বলেছেন যে মানুষ যে এই নির্বাচনী ব্যবস্থার প্রতি কতটা অনাস্থা জানাচ্ছে, এখন মানুষের উপস্থিতি 2 থেকে 5% গিয়ে দাঁড়িয়েছে। আমি ঢাকা 5 এবং ঢাকা 10 নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলছি, কাভার করে। তারপরেও এই নির্বাচনগুলো একই হচ্ছে এবং আপনারা একই দোহাই দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাহলে কি এই নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়া এবং এই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার জন্য সমানভাবে আপনারাও কি অপরাধী না? এই যে ধারণাটা আমাদের, এই ধারণাটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। কারণ এটা আপনাদের কালচারের মধ্যে এসে গেছে আমাদের, যে নির্বাচন বয়কট করা, আপনার হরতাল করা, আপনার ভায়োলেন্স করা, এটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে এসে গেছে। এই যে বৈধতার প্রশ্ন তুললেন, আপনার বারবাতে এর আগে নির্বাচন হয়েছে, তখন আপনার বারবার সচিব যে পার্টি, সেই পার্টি সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেন। 2009 সালে তারা আপনার সব নির্বাচনে পুরো মানে ল্যান্ডস্লাইড ভিত্তি পাওয়ার পরে তারা ক্ষমতায় যেতে পারে। তারা কি একটা নির্বাচন বাদ দিয়েছে? আপনার মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিম বাস প্রণব 2 জন নিয়ে শুরু করেছে, ওই 2 জন নিয়ে শুরু করতে করতে আজকে তার সরকার। আপনার নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, সেই জেলগুলো থাকা অবস্থায় কিন্তু কোনো নির্বাচন তারা বাদ দেন। পরবর্তীকালে সমঝোতার মাধ্যমে নির্বাচনে গিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছে। একটা গণতান্ত্রিক দলের জন্য নির্বাচনের জন্য বিকল্প নেই। আপনার সেই নির্বাচনটা যেতে হবে, কাজ করতে হবে এবং সেই নির্বাচনের জনগণকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এই প্রতিরোধটা করে তুলতে হবে জনগণের মাধ্যমে। নির্বাচন কমিশনকে বয়কট করা, বর্জন করা, নির্বাচন বয়কট করা, that is not the answer. Answer is to mobilize people. জনগণকে একত্রিত করে, সংগঠিত করে এই অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সেখানে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য কাজ করতে হবে, যেটা অতীতে বাংলাদেশের মানুষ করেছে। 1970 সালের এলেফোরান্ডার নির্বাচন হয়েছিল, গেছে বিরোধী দল তখন গেছে। আমরা 73 সালে বিরোধী দল নির্বাচনে গেছে, যারা ছিল বিরোধী দল তারা গেছে, তখন তো নির্বাচন ব্যবস্থা একই রকম ছিল প্রায়, কিন্তু গেছে। পরবর্তীকালে নির্বাচনে অংশগ্রহণ সবাই সবসময় করেছে। না হলে আপনি যে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি that you believe in transfer of power through election, এটা আপনি প্রমাণ করবেন কি? আমরা বিপ্লবী দল নই, একটা কথা মনে রাখতে হবে। বিপ্লবী দল নই আমরা বন্দুক পিস্তল দিয়ে যুদ্ধ করে আমরা ক্ষমতা নিতে চাই না, নিয়েও নি কোনোদিন। আমরা কোনোদিন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে
মনে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন ভাবে বলেন আমরা তো কোনোদিন আপনার বিনা নির্বাচনে জনগণের ভোট ছাড়া ক্ষমতা নেই। 1990 সালে তাই করেছেন তিনি পুরোপুরি ভাবে নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা এসেছেন। 2001 সালে এসছেন। হ্যাঁ বলেন 14 সালে আমরা যাইনি তখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদের ডিমান্ড ছিল যে আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার চাই। সেটা হয়নি দেখেই আমরা তখন যাই সেই একটি কারণে গেছি যে আপনাকে আমরা মনে করেছি যে আমরা নির্বাচনে জনগণের প্রতিরোধ তৈরি করতে পারবো। এটা একদিনের ব্যাপার। আপনাদের ধারণাগুলো হচ্ছে আপনার পারসেপশন গুলো হচ্ছে আপনাদের ওই কালচার থেকে এসে। I don't call it wrong or anything. You have to fight for it. এর মধ্যে থেকে আপনাকে লড়াইটা করতে, এর মধ্যে থেকে আপনাকে জনগণের কাছে জনগণ এই যে নির্বাচন হচ্ছে আজকে যদি আমরা জনগণকে সত্যিকার অর্থে মোরাইজ করতে পারি, এখানে যে প্রতিরোধ সৃষ্টি করতে পারি, যে কথা আমানুল্লাহ আমার সাহেব বলেছেন, সেখান থেকেই আমরা এই গণতন্ত্রকে আনতে পারবো। বাট দ্যাট টেকস টাইম, হতে পারে আমাদের এখানে তো আরো কোনো চেরাগ নেই, আর এটা a প্লাস b প্লাস হোল স্কয়ার সুতরাং কোনো অঙ্ক না, একটা জনগণের মধ্যে ব্যাপার আছে। শেষ প্রশ্ন। হ্যাঁ, মার্কিন নির্বাচন নতুন সরকার বাইডেন সাহেব ক্ষমতা নিতে যাচ্ছেন, আপনাদের প্রত্যাশাটা কি? না আমরা নির্বাচন থেকে আমরা তো স্টেটমেন্ট আমি যে কৃষি কোর্সটা আমরা বলছি যে গণতন্ত্রে যে আপনার অবস্থা সবচেয়ে এবং এই শিক্ষা দিচ্ছি যে প্রতিষ্ঠানগুলো যদি আপনার গণতান্ত্রিক থাকে, তারা যদি দাঁড়িয়ে যায়, ইনস্টিটিউশন যদি বিল্ড আপ হয়, তাহলে কেউ জোর করে ক্ষমতা নিতে পারে না বা জোর করে কিছু করতে পারে। এটা একটা বড় এবং এখান থেকে নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া দরকার। সকল নির্বাচন যারা করতে আসবেন বা যে এখানে তাদেরকে সফল দাঁড়াতে, ভারতের দিকে তাকিয়ে দেখেন এত কিছুর পরেও ভারতের নির্বাচন ব্যবস্থা কি নষ্ট হয়। আজকে যে নির্বাচন আপনি বিহারে হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা দেখেন ইলেকশন কমিশন সম্পর্কে কোনো কোশ্চেন নেই, কারণ তারা সেটা প্রতিষ্ঠা করতে সফল। কারণটা হচ্ছে যে সমস্ত দেশগুলো গণতন্ত্রের চর্চা হয়েছে দীর্ঘকাল, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, যেন বলে যে গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এবং যে বাইরের বক্তৃতাগুলো শুনি, আমি তো ভক্ত হয়ে গেছি, আর কমলা হ্যারিসের বক্তব্য পুরো জাতির জন্য বক্তব্য, কোনো দল বা ব্যক্তির জন্য বক্তব্য না। This should be the spirit of a democratic leader. লিডার, নেতা হবে তিনি, যিনি আপনার এইভাবে বক্তব্য রাখেন। এত কিছু পরে বলতে যে let us forget, let us not divide America into blue state or red state. It's American state. আজকে ঠিক একইভাবে বাংলাদেশে আমরা আপনার এই আওয়ামী লীগ আর বিএনপি না করে আমরা আজকে বাংলাদেশি রাষ্ট্র তৈরি করি, মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করি এবং এখানে প্রতিষ্ঠানগুলোকে ঠিক রাখি। কেন বাধে? তারাই এটার জন্য আন্দোলন করেছে 173 দিনে হরতাল করেছে। কেন তারা বাদ দিয়েছে? কারণ তাদের ওই যে সংকীর্ণ, তারা ক্ষমতায় থাকবে, যে কোনো বিহার থাকবে, এটা তাদের জমিদারি, পৈতৃক সম্পত্তি, এখানে অন্য কেউ আসতে পারবে, এই যে ধারণা, দাম্ভিকতা, অহংকার, এগুলো থেকে কিন্তু আজকে মানসিক ধ্বংস হয়েছে। তো রেসপন্সিবিলিটি আসবে, সমস্যা আসবে, গেলে যাবো যাবে, এর মধ্যে থেকে কেটে নিয়ে আমাদেরকে তুলতে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হবে। দেশের দিকে যদি এই বয়সে অন্তরীণ থাকতে পারে অসুস্থ অবস্থায়, আমরা অবশ্যই এই ত্যাগ স্বীকার করি, আমরা গণতন্ত্র। ধন্যবাদ। হাসান ভাই।